এই রিসেন্ট সময়ে ভয়ঙ্কর কিছু আপডেট যুদ্ধ নিয়ে এসেছে, যা নিয়ে তাই জন্য আমি এই মার্কেট এখন লাইভ চলছে, আমি তখন এই ভিডিওটা শ্যুট করতে বাধ্য হচ্ছি। সেটা নিয়ে আলোচনা করব এবং যার ইম্প্যাক্ট কিন্তু ভারতের বাজারে পড়তে পারে এই ব্যাপারটা যদি আরো বেশি দিন চলে। কি হয়েছে সেটা আমি বলবো এখনই। তার মধ্যে এইচডিএফসি ব্যাংক আজকে 5% মাইনাস হয়েছে, তা নিয়ে কথা হবে। সুদূর প্রসারী এফেক্ট কি হতে পারে সেটা নিয়ে বলবো। বাজার 15 মিনিটের চার্ট আমি সচরাচর আপনাদের সামনে ওপেন করি না, দেখতে পাচ্ছেন ওপেন আছে, কারণ 22,964-তে এখন বাজার চলছে, মানে 23,000 ভেঙে গেছে। 23,000 ভেঙে গেছে এবং যে ঘটনাটা নিয়ে এখন আমি বলবো সেটা যদি আরো চলতে থাকে বা কি রিপারকেশন হতে পারে, মানে বাজার যদি 20,000-এও চলে আসে, আমি তাতে খুব একটা অবাক হব না। কি হয়েছে সেটা একটু তাহলে তাড়াতাড়ি বলিনি। দেখুন, কিছুক্ষণ আগে খবর এসেছে, জানেন যুদ্ধ চলছে। এটা নিয়ে আমাদের মানে আপনারা প্রতিদিনই শুনছেন যুদ্ধ চলছে, এটা নিয়ে মোটামুটি 3 সপ্তাহ হতে চলল। কিন্তু যদি আপনারা ছবিটা দেখেন, এইটাকে বলে স্ট্রেট অফ হরমুজ। এই যে দুবাই দেখছেন, এইদিকে দেখছেন, এইদিকে আমি যদি এটাকে একটু বড় করি চার্টটাকে, বা এইদিকে একটু সরিয়ে আনি, হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মিডল ইস্টের এই কাতার, বাহরিন, এইগুলো আছে, আর এই দিকের এই পুরো জায়গাটা হচ্ছে ইরান। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ইরান। তা এই যে ছোট্ট ব্যাপার জায়গাটা আছে, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা নিয়ে এত আমাদের চিন্তা যে এইখান থেকে অয়েল ট্যাঙ্কার বেরোতে পারছে না, তার জন্য তেলের দাম বাড়ছে, এক্সেট্রা এক্সেট্রা। কেন? কারণ ইরান এই জায়গাগুলোতে অ্যাটাক করছে, এই জায়গাটা যেহেতু ইরানের পাশে। আরেকটা এর প্যারালাল চ্যানেল কিন্তু ওপেন আছে, কারণ জানেন এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ওয়ার্ল্ডের 20-25% তেল যাতায়াত করে, তাহলে বাদ বাকি 75 বা 80% তেল তো অন্য রুট দিয়েও যায়। তার মধ্যে ওয়ান অফ দ্য একটা রুট হলো এই রেড সি এরিয়ার। ঠিক আছে, এই রেড সি এরিয়ার ব্যাপারটা কি, যেটা ইরান থেকে অনেকটাই দূরে। এইখানেও দেখুন সৌদি আরবিয়ার আশেপাশেই এই রেড সি। এবার এই রেড সি দিয়ে এইখান থেকে দেখছেন, এইখান থেকে কিন্তু ইসরায়েল এইসব দিয়ে ইউরোপে তেল যায়। ঠিক আছে, রেড সি দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চলে, সবকিছু। এইবার এই প্রথম হলো, একটু নিচে আসছি, সাউদি আরবিয়াস রেড সি পোর্ট ইয়ানবু টার্গেটেড ইন এরিয়াল অ্যাটাক। জাস্ট 3 আওয়ার্স অ্যাগো এই খবরগুলো এসেছে। ইয়ানবু যেটা রেড সি এর পোর্ট, বুঝতে পারছেন, এটা কিন্তু স্ট্রেট অফ হরমুজের ওই এরিয়ার নয়। আবার আমি ম্যাপে আসি, এই যে স্ট্রেট অফ হরমুজের ব্যাপার হচ্ছে এই দিকটা, আর এটা রেড সি এর পোর্ট। এই সব জায়গায় হয়তো আপনার ইয়ানবু ব্যাপারটা আছে, সেই জায়গাতে কিন্তু অ্যাটাকটা হয়েছে জাহাজের পোর্টে। তার মানে এই দিকে যেহেতু আসছে এবং মিসাইল এতটা, বা ড্রোন যাই বলুন, এতটা জায়গা অতিক্রম করে আসছে, এয়ার ডিফেন্স কিছু করতে পারছে না। ইউএস এর এয়ার ডিফেন্সই বলবো, কারণ মিডল ইস্টকে তো ইউএসই প্রোটেকশন দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা রেড ফ্ল্যাগ চলে আসে, এবং এখন স্ট্রেট অফ হরমুজের পাশাপাশি যদি এই রেড সি এর পাথটাও যদি ব্লক হয়, অবাক হব না তেলের দাম $150 থেকে $200 যায়। এটাতে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না, সত্যি কথা বলছি, নিজেই ভেবে দেখুন না। ঠিক আছে, আর যদি অয়েলের প্রাইস $150 থেকে $200 যায়, তাহলে অয়েল ইম্পোর্টিং যে কান্ট্রিগুলো আছে, স্পেশালি ইন্ডিয়া, তার শেয়ার বাজার বা তার ইকোনমি কোথায় যাবে সেটা তো বুঝতেই পারছেন। হয়তো শেয়ার মার্কেটকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করা হবে, কিন্তু ভেতরে ভেতরে ইকোনমি কিন্তু অনেকটা, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলুন বা অনেক কিছুই অনেকভাবে এফেক্টেড হবে, সেটা আপনিও জানেন, আমিও জানি। এবং তাই জন্য এই যুদ্ধ ব্যাপারটা যদি প্রলং চলে এবং এইভাবে এক্সকালেট করে, দেখুন প্রলং তো ইউক্রেনের যুদ্ধও চলছে, কিন্তু সেই অর্থে এক্সকালেট করছে না, নিজেদের মধ্যেই আছে। এক্সকালেট মানে আমি গ্লোবাল স্তরে এক্সকালেশনে বলছি, হ্যাঁ, নিজেদের রিজিওনালি এক্সকালেশন করছে, ঠিক আছে, হয়তো হচ্ছে, কেউ একটু নরমে গরমে এরকম সবসময় হচ্ছে, কোনো যুদ্ধই কাম্য নয়, কিন্তু কি করা যাবে, চলছে তো চলছে। এবার সেইটা যদি গ্লোবাল স্তরে বা অন্যান্য
গ্লোবালকে এফেক্ট করে সেই দিকে যদি এক্সকালেশন হয় তখনই মুশকিলটা হয়, যেটা এই যুদ্ধটা চলছে। এবং আমি বারবার বলেছিলাম, যখন ভেনেজুয়েলা আক্রমণ করেছিল তখনও বলেছিলাম এই ব্যাপারটা ইউএসকে একটু ওই বলে না একটু ওভার কনফিডেন্স দিল। এবার কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে সূক্ষ্ম পার্থক্য হয়, সেই ব্যাপারটা হয়তো মিসক্যালকুলেট করে ফেলেছে ইরানের ব্যাপারে, হয়তো বলবো না পুরোটাই, হ্যাঁ বলবো, সেইটা ইউএস করে ফেলেছে এবং তার জন্যে এখন সেই মাসুলটা সারা বিশ্ব দিচ্ছে। যাই হোক, এবার আসি, এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হলো, যদি ক্লিয়ার হয় ভালো হয়। এবার আরো জিনিস নিয়ে আলোচনা করব, তাহলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখবেন ফ্রি অফ কস্ট এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট হলে সাথে সাথে যখন আমি নিউজটা আনবো বা খবরে আপডেট দেবো সেটা যাতে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংকে কি হয়েছে, 5% মাইনাস, এইচডিএফসি ব্যাংক চেয়ারম্যান কুইটস। ঠিক আছে, অতনু চক্রবর্তী, উনি ডাইরেক্টর ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যান্ড চেয়ারম্যান, উনি বেরিয়ে গেছেন, পদত্যাগ করেছেন, হতেই পারে, কিন্তু উনি যে রিজনটা দিয়েছেন সেটা বলেছেন এথিক্যাল কনসার্ন। এই ব্যাপারটা বড় মুশকিল হয়ে যায় যখনই এত বড় ব্যাংকে কর্পোরেট গভর্নেন্স বা এথিক্যাল ব্যাপারটা চলে আসে না, তখনই ভুরু কুচকে যায়। স্বাভাবিক ব্যাপার, এথিক্যাল কথাটা শুনলে এই হবে, এবং তার জন্যই কিন্তু ব্যাংক আজকে 5% ডাউন আমি যখন লাস্ট দেখছিলাম। এবং এইচডিএফসি ব্যাংক যখন 5% ডাউন, এইচডিএফসি ব্যাংকের চার্টটা আমি আনি, এইচডিএফসি ব্যাংক যখন 5.5% ডাউন, খুলেছিল আরো নিচে, তখন তো মার্কেট রিয়্যাক্ট করবেই, মানে মার্কেট আরো বাজেভাবে রিয়্যাক্ট করবে। এতটা পড়বে, এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ সব থেকে বেশি নিফটিতে, সেটা তো হবেই। এইবার যেটা হয়েছে, কে কে মিস্ত্রি, সেখানে আপনারা হয়তো অনেকে লিখবেন যে ওনার ম্যানেজমেন্ট এসে তারপর বলেছে অনেক নিউজ চ্যানেলে, হ্যাঁ, মানে ইন্টারিম চেয়ারম্যান হিসেবে কে কে মিস্ত্রি যিনি আগে ছিলেন, তিনি আবার নিযুক্ত হয়েছেন। এবার ইন্টারিম মানে আমরা কি ভাবি 3 সপ্তাহ, আসলে বা 3 মাস, আসলে কে কে মিস্ত্রিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে 3 বছরের জন্য। তাহলে এটাও মানে এটা কোথা থেকে জানলাম, এটা খবরের চ্যানেলেই উনি এসে ফোন কলে যখন নেওয়া হয়েছিল ওনাকে, উনিই বললেন যে আরবিআইরা অ্যাপ্রুভ করতে হয়, এরকম বড় ব্যাংকের চেয়ারম্যান এলে তারা 3 বছরের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে যে কে কে মিস্ত্রি ইন্টারিম চেয়ারম্যান থাকতে পারেন। ইন্টারিম অন্তর্বর্তী চেয়ারম্যান 3 বছর কি হয়, তার মানে সত্যি কি এথিক্যাল কিছু ব্যাপার চলছে ভেতরে, সেই যেটা ইনভেস্টারদের মনে, যারা বড় বড় ইনভেস্টার আছে তাদের মনে একটা তো ছাপ ফেলে দেন। দেখুন, আমার আপনার 5টা 10টা এইচডিএফসি ব্যাংক বা 100টা এইচডিএফসি ব্যাংকের শেয়ার বেচলাম বা কিনলাম, সেটা দিয়ে এইচডিএফসি ব্যাংকের মতো হাতিকে নাড়ানো যায় না। আমি বড় বড় এফআইআই বা ডিআইআইদের কথা বলছি, তাদের মনে প্রশ্ন চলে আসে। তো সেইটা নিয়ে হয়েছে, যদিও ম্যানেজমেন্ট এসে বলেছে, অতনু চক্রবর্তীও বলেছে যে স্পেসিফিক আমার কোনো কারণ এথিক্যালের ব্যাপারটা নেই, কিন্তু ওই একবার বলে দিলে তো আর তারপরে কিছু হয় না। তো যাই হোক, এই ব্যাপারটা একটু একটু নেগেটিভ, এবং আর আজকে তো এমনিতেই বাজার পুরো নেগেটিভ হয়ে আছে। কেন হয়েছে সেটাও একটু বলি, আলোচনায় আসি। আলোচনা এলে অবশ্যই যে এই ব্যাপারটা করেছে তার মার্কেট তো দেখতেই হবে যে ইউএসএ কি হয়েছে। এর সাথে আরেকটা ব্যাপারেও আমি আলোচনা করব, তাই জন্য ভিডিওটা পুরো দেখবেন। গোল্ডের প্রাইস পড়ছে কেন, অনেকে বলছে শেয়ার মার্কেট পড়ছে তো গোল্ডের প্রাইস তো পড়া উচিত নয়, গোল্ডের প্রাইস কেন পড়ছে সেটা নিয়েও বলবো। হয়তো দেখবেন মাঝে মাঝে ভিডিওতে হয়তো এই প্রথম একটু কাট দেখবেন, কারণ মাঝে মাঝে কাশি আসছে, এবং সেটা করার পর আমি ভিডিও পজ করছি এবং করছি, কারণ শরীরটা এই কদিন ধরে একটু খারাপ চলছিল, তাই জন্য পুরোপুরি রিকভারি এখনো হয়নি। তাই জন্য আমি ভিডিও আপনাদের সামনে এতদিন আনতে পারছিলাম না, ভাবছিলাম আরো 1-2 দিন একটু পুরোপুরি সুস্থ হয়ে নিয়ে করব। কিন্তু মার্কেটের যা অবস্থা, আর নিজেকে থামানো গেল না। যখন এই রেড সি এর ব্যাপারটাও এলো, তখন মনে হলো যে আপনাদের জানানো দরকার। যাই হোক, এবার আসি, সরি, এবার আসি ইউএস এর মার্কেটের। দেখুন, ইউএস এর মার্কেটে এটাও 15 মিনিটের চার্ট আপনাদের সামনে খোলা আছে, দেখতে পাচ্ছেন একদিন একটু গ্যাপ আপ হচ্ছে, আবার গ্যাপ আপ ফিজল আউট হচ্ছে, আবার নিচের দিকে পড়ছে। টিপিক্যাল যুদ্ধের সময় যা হয় সেই জিনিসগুলো চলছে। এটা ইউএস মার্কেটের লাইন চার্ট, S&P 500 এর, দেখতেই পাচ্ছেন এখানে
একটা উপরের দিকে ডিস্ট্রিবিউশন ব্যাপারটা চলেও ছিল এবং সেখান থেকে একটা লোয়ার লো লোয়ার হাই তৈরি করে একটা পতন চলছে। ব্যাপারটা হলো ইউএস যেভাবে ব্যাপারগুলোকে নিয়ে যাচ্ছে, দেখুন শেয়ার মার্কেট তো ওখানে অনেকভাবে চলে, 3-4টে কোম্পানি ট্রিলিয়ন ডলারের মালিক, তারা তাদের ওয়েটেজও বেশি, যে মেগ 7 বলেন বা মেগা 7 যাকে তাদের বলেন, তাদের মধ্যে কয়েকটা কোম্পানিকে দাঁড় করিয়ে দিলেই ইন্ডেক্সকে অনেক সময় ম্যানেজ হয়ে যায়, যাকে বলে কোট আনকোট ম্যানেজ করা, সেগুলো তো হয়। কিন্তু অর্থনীতির দিক দিয়ে কিন্তু আমেরিকা এই যে যুদ্ধে প্রতিদিন বিলিয়ন ডলার যে খরচ হচ্ছে তার একটা এফেক্ট কিন্তু পড়তে চলেছে। এবং শুধু ইউএস নয়, ইউএস এর সাথে সাথে গ্লোবালি এই যে অয়েলের দাম, যখন আপনাদের সাথে কথা বলছি তখন এটা হচ্ছে ইউএস এর অয়েল, একটা ইটিএফ আছে, দেখতেই পাচ্ছেন, ইউনাইটেড স্টেটস অয়েল ফান্ড, তার রিসেন্ট মুভমেন্টটা একটু দেখুন। এটা $120 ভাবে বলবেন না, ভাববেন না যে ব্রেন্ট অয়েলের দাম $120, না, ব্রেন্ট অয়েল আমি লাস্ট যখন দেখেছিলাম 110-এ চলে গেছিল, আজকে 6%-এর মতো বেড়েছে যখন এই ভিডিওটা শুট করছি। এটা অয়েল ইটিএফ বলতে পারেন, ইউএস অয়েল ইটিএফ প্রায় এখন এই কদিনে বেড়েছে, শুধু এইখান থেকে আমি যদি রিসেন্ট লো থেকে এইটা দেখি, 79%, জানুয়ারি 2026 থেকে। জানুয়ারি থেকে মার্চ, মানে এখন মার্চ ধরুন, মার্চ পর্যন্ত 3 মাসে, মার্চ পুরো শেষও হয়নি, 3 মাসে অয়েলের প্রাইস 80% বাড়লো, 80%। ইরান যুদ্ধের সময় থেকে বা ফেব্রুয়ারি থেকে, এখান থেকে দেখি, তারপর এইসব দিকে দেখুন, একটু আগে থেকে না বোঝা যায় যে কি চলছে বাজারে। যারা পান্টার আছে তারা অনেক খবরই রাখে ভেতরের ব্যাপার। সেটা 52% দেখতে পাচ্ছেন, 52% রিসেন্ট 1 মাসে বেড়েছে, 1 মাস 15 দিনে বেড়েছে। তো এই জিনিসগুলো মানে মানে একটা বাড়ারও তো কোনো লিমিট আছে। হঠাৎ করে যদি, মানে হঠাৎ করে ধরুন আপনার বাড়িতে খরচা হয় 10,000 টাকা প্রতি মাসে, হ্যাঁ, সেখান থেকে কোনো মাসে হয়তো একটু 12,000 টাকা খরচা হয়ে গেল, আপনি সেভিংস থেকে ওই 2,000 টাকা ম্যানেজ করে নিলেন, করা যায়। হঠাৎ করে 10,000 টাকার খরচ যদি হঠাৎ করে আপনার 20,000 টাকা হয়ে যায়, তাহলে কি ম্যানেজ করা যায়? তখন তো মুশকিল হয়ে যায়। তো এটাও ওয়ান অফ দ্য রিজন যে এই যুদ্ধের জন্য যে অয়েল প্রাইসটা বাড়ছে, যার জন্য শুধু অয়েল ইম্পোর্টকারীর ব্যাপার না, অনেক কিছু হচ্ছে, আপনাদের এটা বুঝতে হবে। অয়েলের সাথে ওই রেড সি বলুন বা স্ট্রেট অফ হরমুজের ওই দিক দিয়ে অনেক মানে আমরা যে কৃষিক্ষেত্রে যে সার ইউজ করি সেই ফার্টিলাইজারের আসে, ফার্টিলাইজারের জন্য কাঁচা মালগুলো আসে, অনেক কিছু হয়। এবং পেট্রোল বা ডিজেল, মানে পেট্রোল দিয়ে বা আপনার ওই যে অপরিশোধিত তেল বা পরিশোধিত তেল যাই বলেন না কেন, তার যে বাইপার্টস গুলো দিয়েও অনেক কিছু জিনিস তৈরি হয় যেগুলো ইকোনমিতে লাগে। সুতরাং তেল মানে যে শুধু ওই রান্নার তেল আর আমাদের গাড়ি ঘোড়া চলার জন্য যে তেল তা নয়, তার যে বাই প্রোডাক্টস গুলো আছে সেগুলোও অনেক কাজে দেয়। তো সেই জিনিসগুলো ইকোনমিতে এফেক্ট, মানে ইকোনমিতে দাম বেড়ে যাবে, তার জন্য অন্যান্য সেক্টরগুলো অসুবিধায় পড়বে। তার জন্যই কিন্তু দেখবেন যে গ্লোবালি এক ব্যাপার আসবে, এবং এইটা যদি একটু প্রলংড আরো চলে, আমি বলছি রিসেশনও হতে পারে। মানে আমি আমি অনেকদিন আগে, কয়েক মাস আগে এক ভিডিওতে একটা বলেছিলাম, আপনাদের মনে থাকলে কমেন্ট করে জানাবেন, যে নেক্সট পুরো ওয়ার্ল্ডে যদি রিসেশন আনে, সে আমেরিকার হাত ধরেই আসবে, এই কথাটা বলেছিলাম। সেটা যে এত তাড়াতাড়ি ট্রাম্প নিয়ে আসবে বা নিয়ে আসার দিকে আমাদের জোর করে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমি ভাবিনি। যাই হোক, তো দেখুন, এটার উপরে তো ভারতের কোনো হাত নেই, আমার আপনারও হাত নেই যে আমরা বন্ধ করে দিলাম, কিছু হয়ে গেল, কারণ এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ চলছে। আমি তো থামার আশা এখনো দেখছি না, চাই থেমে যাক, কিন্তু থামার আশা তো এখনো দেখছি না। যখন আপনাদের সাথে কথা চলছে, তখন ইউএস এর ফিউচার কি করছে দেখুন। ইউএস এর ফিউচার একটু মানে নো লস নো গেনে চলছে, যেহেতু গতকাল প্রায় 1.5%-এর মতো ইউএস বাজার মাইনাস হয়েছিল, তাই আজকে আবার একটু দাঁড়িয়েছে, এরকম করছে, এই ব্যাপারগুলো হচ্ছে। দেখা যাক, যখন যদি কোনো পজিটিভ খবর শোনেন যে স্ট্রেট অফ হরমুজ ওপেন করা হয়েছে, বা লিমিটেড জিনিসের জন্য ওপেন করা হয়েছে, মানে শুধু চায়না বা ইন্ডিয়াকে অ্যালাউ নয়, অন্যান্য দেশের জন্য অ্যালাউ, এরকম কিছু যদি একটু পজিটিভ খবর শোনেন, যুদ্ধ চলতে থাকলো, কিন্তু যদি গ্লোবালি
জিনিসটাকে এফেক্ট না করে, তাহলেও কিন্তু বাজার বা ইকোনমি অনেক সময় দাঁড়িয়ে যায়। আবারও বলছি, যুদ্ধ যদি লোকালি শুধু থাকে এবং গ্লোবাল এফেক্ট না করে তাহলেও চলে যায়, কিন্তু আজকালকার দিনে সেটা তো হচ্ছে না। সেটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু, যখনই গ্লোবাল রিসোর্সের উপর অ্যাটাক যতক্ষণ চলতে থাকবে, গ্লোবালি এই জিনিসগুলো, স্পেশালি অয়েল জিনিসগুলো যখন দাম এলিভেটেড পর্যায়ে থাকবে, $100 উপরে থাকবে, ততক্ষণ কিন্তু আমি বলছি ভারতের বাজার এরকমই থাকবে। আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু তার উত্তর হবে হ্যাঁ, ভারতের ইকোনমি যেখানে ডাউন যাবে সেখানে তো মার্কেট আগে থেকে রিয়্যাক্ট করবেই। এবার আসি গোল্ডে। অবাকভাবে আপনারা হয়তো বলবেন এই শেয়ার মার্কেট পড়ছে, তা গোল্ড কেন পড়ছে? গোল্ড তো বাড়ার কথা। তো এইসব সময় কি হয়েছিল? এইসব সময় গোল্ডও বেড়েছিল, ইউএস মার্কেটের কথা বলছি, ইউএস মার্কেটও বেড়েছিল, তাই না? আপনি তো গোল্ড মানে ডলারে দেখেন মেনলি বাইরের মার্কেটের সাথে, তাহলে গ্লোবাল মার্কেটও বেড়েছিল, ইউএস মার্কেট বেড়েছিল। হ্যাঁ, ইন্ডিয়ার মার্কেট দাঁড়িয়েছিল সেটা আলাদা ব্যাপার, গ্লোবাল মার্কেট বেড়েই ছিল। কি হয়েছে আসলে বোঝার চেষ্টা করুন। আসলে গোল্ডে বা কোনো একটা অ্যাসেট ক্লাসে যখন এরকম একটা মুভমেন্ট আসে, তখন তার মধ্যে বিভিন্ন পান্টাররাও চলে আসে। মানে মানে যারা শর্ট টার্ম হেজ ফান্ড থাকে, শর্ট টার্ম, ওদের ওখানেও তো HNI আছে আমেরিকার মার্কেটে, বা গ্লোবাল যারা শর্ট টার্মের একটু ফাটকা জন্য আসে, ওইসব জিনিসগুলো চলে আসে। শর্ট টার্ম পজিশনাল ট্রেডার, প্রচুর জিনিসটা চলে আসে, কেন সেই অ্যাসেট ক্লাস অ্যাট্রাক্ট করে যেখানে বাড়ছে। সোনাতেও তাই হয়েছে। সুতরাং সোনা এখন কনভেনশনালি যে স্টেবল অ্যাসেট ক্লাস যারা ধরে রাখে তাদের হাতে আছে তা কিন্তু নয়, তাদের হাতেও আছে। প্লাস তার সাথে সাথে যারা পান্টার লোক, যারা ওই শর্ট টার্ম মুনাফার জন্য এসেছিল, তারাও সোনাতে ঢুকে আছে। তা তারা যখন দেখে যে একটু ওই যুদ্ধ, একটু এই, তারা নিচে নিশ্চয়ই নিয়েছিল, স্বাভাবিক, তারা স্মার্ট মানি, তারা একটু নিচের দিকেই নেবে। তো তারা একটু প্রফিট এখন বুক করবে, যেই দেখবে যে রিস্ক বেশি হচ্ছে, একটা কথা আছে রিস্ক অফ, তখন তারা একটু রিস্ক অফ করবে, সেটাই করছে। এবং সেটা, এবং টাকা নিয়ে তো সে বসে থাকবে না। কোথায়? ডলার পড়েছিল, ডলার ইন্ডেক্স 100 নিচে ছিল অনেক দিন ধরে, আপনারা জানেন। ডলার ইন্ডেক্স দেখুন এই কদিনে বাড়ছে, দেখছেন ডলার ইন্ডেক্স, এটা হচ্ছে ইউএস ডলার ইন্ডেক্স, 100 প্রায় ক্রস করলো। সোনা থেকে বার করছে, আবার ডলারে ঢালছে। দেখুন ডলার এই কদিনে দেখুন, এখান থেকে, এই যে এইখানে জানুয়ারি থেকে, এই বছরেরই জানুয়ারি থেকে প্রায় এখানে 4%। আপনারা ভাববেন যে ডলারে 4% কি, না না না, ডলার টার্মসে একটা কারেন্সি ইন্ডেক্স 4% বাড়া মানে অনেক, কারেন্সি হিসাবে, ঠিক আছে? আর ডলারের মতো একটা স্টেবলের ব্যাপারে সেটার 4% ইকুইভ্যালেন্ট টু অনেকটা। তো সে আপনি টিক হিসাবে বলুন বা যাই হিসাবে বলুন, যারা ট্রেড করেন তারা বুঝবেন। তো এই জন্য বলছি, ব্যাপারটা ওইদিকে হচ্ছে যে এখন অনেক ওই শর্ট টার্ম মুনাফা লোকেরা গোল্ডে ছিল এবং তাদের হাত ধরেই একটু প্রফিট বুকিংগুলো হচ্ছে। এইটা নয় যে কোনো সেন্ট্রাল ব্যাংক বেচে দিচ্ছে বা বেচে দেবে, গোল্ডের মাহাত্ম্য শেষ হয়ে যাচ্ছে, তা নয়। যেহেতু অনেকটাও বেড়েছিল, তাই এখন গ্লোবালি একটু এই ব্যাপার হচ্ছে অনেক, সেই তাই জন্য কোনো যদি হেজ ফান্ড থাকে, তারা হয়তো অনেকটা ক্যাশে চলে আসছে, যে এই অ্যাসেট ক্লাস থেকে আমরা প্রায় দ্বিগুণ, এক বছরে দ্বিগুণ হয়ে গেছে, বা এক বছরে 70-80% রিটার্ন নিয়ে নিয়েছি, এবার সেখান থেকে আমি 40% 50% বেচে বাদবাকিটা ক্যাশে বসে যাই। প্রফিট তো একটা লকও করতে হবে, নইলে নোশনাল প্রফিট দিয়ে তো কিছু হয় না, ওটা খাতায় কলমেই থাকে। এই ব্যাপারটাও আছে, কারণ এই এখন ডামাডোলের পরিস্থিতি, অন্যান্য অ্যাসেট ক্লাসে লস যাচ্ছে, তাহলে এখানে প্রফিট বুক করে অ্যাটলিস্ট খাতায় কলমে তো দেখাই যে আমরা ঠিক আছি। এই অনেক ব্যাপারগুলো চলছে, এই জন্যই ব্যাপারটা হচ্ছে। সুতরাং বোঝার চেষ্টা করুন যে এইটার ওরকম নর্মাল অ্যাসেট ক্লাসের মতো এই এক বছর ধরে ওয়ার্ক করেনি। সুতরাং সেটা এই যুদ্ধের সময়ও যে একই রকম ভাবে মানে বিহেভ করবে, সেটা ভাবাও অমূলক। আশা করি বুঝলেন আপনারা। ওকে, তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আবার নিশ্চয়ই ক্লিয়ার করে দেবো। তো ইউএস মার্কেট নিয়ে বললাম, এবার আবার একটু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসি। এবং ইন্ডিয়ান মার্কেটে তাহলে লাস্ট একটু প্রশ্ন থাকবে যে দাদা ট্রেডার সঞ্জয়, তাহলে ট্রেডার হিসেবে আমি কি করব এবং ইনভেস্টর হিসেবে আমি কি করব? খুব ভালো প্রশ্ন, রাইট? আপনাদের সবার প্রশ্ন এটা থাকবে, সেই ব্যাপারে আসি।
তাহলে সেটা বলার আগে এই ভিডিওতে আমি কি কি কভার করলাম একটু বলি। প্রথমে কভার করলাম আমি এইচডিএফসি ব্যাংকের ব্যাপারটা কভার করেছি। তারপর আমি কভার করেছি ইউএস সৌদির পোর্টে যে রেড সি এর পোর্টের ব্যাপারটা, সেটা আমি করলাম আপনাদের সাথে। তারপর গোল্ড এইসব নিয়ে করলাম। তারপর ট্রেডার অ্যান্ড ইনভেস্টরদের এটা বলবো। কিন্তু তার আগে আরেকটা ইন্ডিয়ার ইন্টারনাল সুরক্ষা বা ভেতর থেকে মার্সিনারি দিয়ে কিছু একটা অরাজকতা করার লং টার্ম চেষ্টা চলছে, সেটা নিয়ে একটু বলি। কারণ যতই শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, পুরো মার্কেট হিলে যাবে বা পুরো জিনিসটাই থাকবে না। বিভিন্ন দিকে তো দেখছেন দেশগুলোতে কি হচ্ছে। সেটা যদি হয় তাহলে তো ইনভেস্টমেন্টই থাকলো না, তাহলে আর কি হবে সেটা নিয়ে একটু বলে নিই, একটু ছুঁয়ে যাই। আপনারা জানেন কিনা জানেন না, আমাদের আমাদের যে পূর্ব রাজ্যগুলো আছে তার মধ্যে মিজোরাম, মণিপুর এসব নিয়ে খবর এসেছে। সেখান থেকে কিন্তু ইউএস ফরেন মার্সেনারিজ ট্রেনিং প্লট, এবং তার মধ্যে ফরেন মার্সিনারিজরা দের পাওয়া গেছে। তার মধ্যে ইউএস এর একজন আছে, আর 6-7 জন ইউক্রেনিয়ান ধরা পড়েছে। এনআইএ আমাদের যে অ্যান্টি টেরোরিস্ট গ্রুপ আছে, মানে অ্যান্টি টেরোরিস্ট আমাদের যে ডিপার্টমেন্ট আছে, তাদের তরফ থেকে এই অ্যারেস্টগুলো করা হয়েছে। এবং তার মধ্যে যে ইউএস এর যিনি ছিলেন, মানে যাকে ধরেছে, ও নাকি বিভিন্ন গাদ্দাফির যে রিজিম চেঞ্জ করেছে সেখানে সে ছিল, তারপর আইসিসদের সাথেও সে নাকি লড়েছে, মানে বিভিন্ন দিকে এই কাজগুলোই সে করে বেড়ায় এবং তাদেরকে ট্রেনিং দেয়, এই করে, এরকমই নাকি সে করে বেড়ায়। তো বুঝতে পারছেন, স্পেশালি রিজিম চেঞ্জের ব্যাপারে সেই লোকটা নাকি খুব অ্যাক্টিভ থাকে এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং এসব প্রোভাইড করে। এবং মণিপুর, মিজোরামের ওইদিকে নাকি এখন খুব ড্রোন অ্যাক্টিভিটিও দেখা দিয়েছে। তো একটু একটু এই খবর একটু একটু ইন্টারনেটে খুঁজবেন, রিসেন্টলি হয়েছে। সুতরাং যদিও ওই পূর্ব দিকে রাজ্যের অনেক খবর আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে আসে না, আমাদের দুর্ভাগ্য সেটা, কিন্তু একটু খবর নিয়ে করবেন। এবং এর মধ্যে আমেরিকান অ্যান্ড ইউক্রেনিয়ানরা আছে, সুতরাং বুঝতেই পারছেন। ইউএস মার্সিনারি ইন্ডিয়া অ্যারেস্ট, ওকে। তো ইউক্রেন লজেস ফর্মাল প্রোটেস্ট উইথ ইন্ডিয়া, মানে ইউক্রেন আবার ফর্মাল প্রোটেস্ট করেছে যে আমাদের একে ধরা হয়েছে কেন। আরে বাবা, তোমাদের লোক আমাদের এখানে এসে মার্সিনারিজ ব্যাপারগুলো করছে, তোমাদের মার্সিনারিজরা আমাদের এখানে কি করছে? ঠিক আছে। তো এই জন্য বলছি, ভেতর থেকে অনেক সময় এটা হয়। তার মধ্যে আপনাদের আরেকটা কথা বলি, ইউএস এর একটা ডিপার্টমেন্ট, তারা ব্যান জারি করেছে আমাদের দুটো অর্গানাইজেশনের উপর। জাস্ট দুদিন আগের খবর, ভাবতে পারেন। ব্যান জারি করেছে। ওদের কি স্যাংশন বা ব্যান যাকে বলে, তার মধ্যে একটা হচ্ছে আরএসএস। ঠিক আছে, আমি আরএসএস কে নিয়ে কিছু বলতে চাই না, কারণ অনেকে অনেক রকম ভাবে কথা বলবেন এটা নিয়ে, আর আমার চ্যানেলটা ওইসব ডিসকাশনের প্ল্যাটফর্মও নয়। ঠিক আছে, আমি আরএসএস কে নয় বাদ দিলাম। আর একটা এটা নিয়ে আমরা র, আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস যে উইং, র কে স্যাংশন করেছে। ভাবতে পারেন, একবার ভাবতে পারেন, আমাদের কে স্যাংশন করেছে, একে ব্যান করেছে। এই এই মানে অবাক ব্যাপার, অবাক ব্যাপার। মানে ওদের সিআইএ কে কেউ যদি ব্যান করে, এরকম কথা। আমাদের দেশের, আমাদের নিরাপত্তার জন্য এরা কাজ করছে, এদেরকে ব্যান করে, মানে কি ধরনের হিপোক্রেসি এই জিনিসগুলো ইউএস এর। মানে ইউএস এখন খোলাখুলি ভাবে কিন্তু ইন্ডিয়াকে ভেতর থেকেও খারাপ করার চেষ্টা করছে। এবং তার জন্য আপনাদেরও আমি আহ্বান জানাবো, প্লিজ, আপনারা তো ডিজিটাল মিডিয়া দেখেন, এইখানে দেখেন, সেখানে কোনো রকম প্রলোভনে পা দেবেন না। আপনারা বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট সব করুন, নিজেদের মধ্যে করুন, ঠিক আছে। বিরোধী দল হিসাবে সরকারের ভুল ত্রুটিগুলো দেখবেন, আবার সরকারও বিরোধী দলদের খারাপ কথাগুলো ভোটের সময় বলবে, এও একে বলবে। ইন্টারনালি যা করছেন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্লিজ, আগের মতন, আগের ভারত যা অনেকবার করেছে, ওই নিজেদের খাওয়া খাওয়ির জন্য বাইরের কেউ এসে যাতে এইখানে আমাদের উপর না বসে যায় বা আমাদের মাথার উপর না কেউ থাকে, এইটা মাথায় রাখবেন। না হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ছোট্ট
ছোট্ট একটা এই আমাদের ভারতে রাজত্ব করতে পারতো না, আমাদের ভারতের মাটিতে পাই রাখতে পারতো না, যদি কিছু ভারতীয় নিজেদের স্বার্থের জন্য তাদের কে সাহায্য না করত। এটা তো আপনারাও মানেন। মোগলরাও এখানে কিছু করতে পারতো না যদি আমাদের কিছু কিছু রাজারাই নিজেদের মধ্যে এইসব মারপিটের জন্য অন্যের আমাদের আমাদের নিজেদেরই বিশ্বাসঘাতকতা করে অন্যদের সাহায্য না করতো। এটা তো হিস্ট্রিতে আছে। তো সুতরাং সেই প্রলোভনে পা দেবেন না, বা সেই উস্কানিতে পা দেবেন না। মনে রাখবেন ব্যাপারগুলো, অনেক ডিপ স্টেটের ব্যাপারগুলো চলছে। নিজেদের সামনেই দেখলেন বাংলাদেশে কি হলো। ডিপ স্টেট খুব এখন একটা নতুন ব্যাপার হয়ে গেছে যেই জিনিসগুলো দিয়ে করা হচ্ছে। এবং আমি এটাও বলেছিলাম, যখনই কোনো দেশ মানে একটু শক্ত সমর্থ হয় তখনই তার পিছনে লোক লাগে, এরকম ডিপ স্টেট, যাতে তাদেরকে উইক করা হয়। নিজেই ভাবুন না, আপনার অফিসে ধরুন একটা গো বেচারা লোক, সে কোনো সাথেও থাকে না, বাঁচেও থাকে না, এবং নর্মাল ভালো কাজও করে না, তার পিছনে কি আপনি লাগবেন বা কেউ লাগবে? না, ঠিক আছে। কেউ যদি একটু ভালো কাজ করে, একটু ম্যানেজমেন্টের খুব চোখের মণি হয়ে ওঠে, ভালো কাজ করে, দারুণ এই করে, তখনই মানুষ তার নামে একটু কুৎসা বা তাকে একটু নিচে দেখা, এইসবগুলো কিন্তু চলে। এটাই হয়, যখন কেউ উন্নতি করে তখনই তার বিরুদ্ধে ব্যাপারগুলো চলে। এবং সেটা রয়ের উপর স্যাংশন, এটা খুব অবাক লেগেছে। যাই হোক, এই ব্যাপারগুলো বললাম কেন? যেহেতু আপনারা লং টার্মের জন্য ইনভেস্ট করছেন, লং টার্মের আমাদের ভারতের ভবিষ্যৎ বা ইকোনমি কোন দিকে যাচ্ছে সেটাও একটু নজর রাখবেন এই খবরগুলোর উপর। ঠিক আছে, ভিডিওটা হয়তো বড় হচ্ছে, কিন্তু অনেকদিন বাদে তো ভিডিও করছি, সুতরাং ঠিক আছে। এইবার আমি আসবো যে ইনভেস্টার আর ট্রেডারদের কি করা উচিত সেটা নিয়ে। প্রথম কথা, দেখুন, আমি আবার ইন্ডিয়ার চার্টে আসি, তার জন্যে আবার আমি ক্যান্ডেলে আসি। সত্যি কথা বলতে কি, ট্রেডাররা যারা শর্ট করতে পারেন তারা তো এই মার্কেটে শর্ট করলেন, মানে একটু রিট্রেসমেন্ট দিল, তারপর শর্ট করলেন। যারা শর্ট করতে মানে সিদ্ধহস্ত, শর্ট সবাই করতে পারে না, তাদের জন্য ঠিক আছে, তারা মাঝে মাঝে কাজ করলেন, এই করলেন। যারা একটু লং বায়াস ট্রেডার, যারা লং করেই কাজ করতে চান, সে সুইং ট্রেড হতে পারে, এই হতে পারে, তারা একটু মার্কেট থেকে দূরে থাকুন, সোজা ব্যাপার। এটা আমি সাবধান, এই কথাটা ক্যাপশনটা দিয়ে আমি হয়তো 1-2 মাস আগে থেকে ট্রেডারদের জানিয়েছি, এবং এটাও মাঝখানে বলেছিলাম ইন্ট্রাডে পারলে করুন, কারণ ইন্ট্রাডেতে আপনি জানেন মুভমেন্ট ওভারনাইট রাখবেন না। এই কথাগুলো কিন্তু বহুবার বলেছি। হয়তো এই রিসেন্ট 3 দিন মুভে আপনারা হয়তো ভুলে গেছেন, বাহ মার্কেট তো আবার সব ঠিক হয়ে গেল, আসলে হয়নি, সেটা জানাই আছে। আর চার্ট যারা দেখেন তারাই বুঝতে পারবেন যে এতটা পড়ার পর ফলটা এখানে কতটা দিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ফল পয়েন্টের টার্মসে 2300 বা 2500 পয়েন্টের মতো ফল হয়েছে। 2500 পয়েন্টের পর ফল হলে এখান থেকে কি একটু উঠবে না? 600 পয়েন্টের মতো উঠেছে, 700 পয়েন্টের মতো উঠেছে, উঠতেই পারে। তো তাই জন্য চার্ট যারা দেখেন তাদের কাছে কিন্তু এই ব্যাপারগুলো ঠিক আছে। আবার আমি বলছি, চার্ট যারা দেখেন তাদের জন্য আমি লাইন চার্টে কনভার্ট করে দিই, তাহলেই দেখুন এই যে এখানে উঠলো, এটা কি ট্রেন্ড চেঞ্জ হলো? এই শর্ট টার্ম যে ট্রেন্ড নিচের দিকে আছে সেটাই কিন্তু অব্যাহত, আজকে আবার কন্টিনিউয়েশনটা দিল, আর এই লোটাও ভেঙে গেল, ভেঙে গিয়ে ক্লোজিংটা দিল। যাই হোক, তাই জন্য বলছি ট্রেডাররা যারা শর্ট করতে পারেন তারা সেই বুঝে করবেন, তা কিন্তু সবাই তো পারেন না। যারা সুইং ট্রেড পজিটিভ সাইডে করেন তাদের জন্য বলবো মার্কেট থেকে দূরে থাকুন এখন, সোজা কথা। ট্রেডিং করবেন না লং সাইডে, মানে এটা আমি অ্যাডভাইস দিচ্ছি না, আমি অ্যাটলিস্ট করছি না লং সাইডের বায়াসগুলো, ব্যাস এইটুকুনি বলবো। আমি আমার কথা বলছি, প্লিজ অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ইনভেস্টাররা কি করবেন? ইনভেস্টাররা অলরেডি তো ইনভেস্টেড আছেন, এমন কেউ তো নেই যে একদম নতুন শুরু করছেন। যদি একদম নতুন, মানে আমার জিরো ইনভেস্টমেন্ট আছে, কোনো মিউচুয়াল ফান্ড নেই, ইনভেস্টমেন্ট মানে আমি এখানে মিউচুয়াল ফান্ড বলছি, কিচ্ছু নেই, তাহলে এখন একটু শুরু করুন এসআইপি টেসআইপি, ঠিক আছে। কিন্তু যাদের অলরেডি ইনভেস্টমেন্ট আছে তাদের বলবো একটু দাঁড়িয়ে যান, হাতে টাকা রাখুন, একটু দাঁড়িয়ে যান। বা হাতে ধরুন আপনার 2 লাখ টাকা আছে, আমি বলবো সেটাকে 4 ভাগে ভাগ করুন। 1 ভাগ নয়, এখন এই 23,000 ভাঙলে একটু দিলেন, তারপর দাঁড়িয়ে যান, হাতে টাকা রাখুন, দাঁড়িয়ে যান। বা এই যুদ্ধ যদি আরো চলে, রেড সি এর দিকে যদি আক্রমণ হয়, তাহলে মার্কেট আরো নিচে যেতে পারে। অয়েলের প্রাইস যদি $150-200 যায়, তাহলে মার্কেট আরো নিচে যেতে পারে, ঠিক আছে, আরো নিচে যেতে পারে। সুতরাং ইনভেস্টমেন্ট বেচে বেরিয়ে যাবেন না, না না, ইনভেস্টমেন্ট করা আছে সেগুলো কি বেচে বেরিয়ে যাও? বেচে বেরিয়ে গেলে তো আপনাকে ট্যাক্সের ব্যাপার থাকবে, আবার আবার আপনি ওইটা পুরো টাকাটা আবার ইনভেস্ট করতে পারবেন না। তখন কি বাজারের টপ ধরা যেমন যায় না, বটমও ধরা যায় না, ওইসব নয়। আমি ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্টের কথা বলছি। ইনক্রিমেন্ট ইনভেস্টমেন্টের জন্য একটু ওয়েট করে যান,
বা হাতে পুরো টাকাটা লাগিয়ে দেবেন না। পুরো টাকাটা লাগাবার এখনো লেভেল আমার মনে হয় আসেনি, কারণ যুদ্ধ এখনো মানে কোনো আশার আলো আজকের দিনে যখন ভিডিওটা হচ্ছে আপাতত তো আসেনি। এবার যদি কোনো খবরের মধ্যে চলে আসে ভালো, তাহলে আলাদা ব্যাপার, তাহলে তো আপনার অলরেডি ইনভেস্টমেন্ট আছে, সেগুলো তো বাড়বে। বোঝা গেল? আচ্ছা, অনেক স্টক নিচের দিকে পড়েছে, সেগুলো কি কেনা যায়? উত্তর হলো একবারে নয়। আপনারা নিশ্চয়ই এলএনটির উদাহরণ দেবেন। এলএনটি ভালো কোম্পানি অবশ্যই, কিন্তু মিডল ইস্টে বিজনেসের জন্য অনেক উপর থেকে প্রায় 25% মতো মাইনাস হয়েছে। এলএনটিকে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, হ্যাঁ, প্লিজ প্লিজ এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটা উদাহরণ। এটা সব সব স্টকের সাথেই একই আমার মতামত থাকবে মোটামুটি, যারা যেগুলো ভালো কোম্পানি। কিন্তু 25% পড়েছে, কিন্তু মিডল ইস্টের এই যুদ্ধটা যদি আরো কন্টিনিউ করে, তাহলে তো 25%-এ দাঁড়িয়ে থাকবে না, আরো হয়তো একটু পড়তে পারে। তাই জন্য একবারে টাকা লাগিয়ে দেবেন না। ধরুন আপনি এলএনটির 100টা স্টক কিনতে চান, এই নয় যে কালকেই আমি 100টা স্টক কিনে নিলাম, না, কালকে হয়তো আমি 30টা কিনলাম আর এবার ওয়েট করলাম, এরকম ভাবে ব্যাপারটা বুঝছেন। কারণ এই যুদ্ধটা যদি প্রলং চলে, আবার বলছি, রেড সি এর দিকে যখন ব্যাপারগুলো হচ্ছে, তখন ব্যাপারটা কিন্তু খুব একটা আমার এই এই লাইনটাও যদি অ্যাটাক্ট হয়, দেন ইট ইজ রিয়েলি গ্লুম। ওকে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, একটু আপডেটেড থাকবেন। আমিও রেগুলার ভিডিও আনবো, চিন্তা করবেন না। মাঝখানে শরীরটা একটু খারাপ ছিল বলে 1 সপ্তাহের মতো একটু গ্যাপ হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।